যত দূরে চলে যাও তত ফিরি নিজের কাছে, তোমার থেকে দূরে গিয়ে পেয়ে গেলাম তোমাকে। একটা লম্বা কর্মযজ্ঞ গেল অ্যালবাম বের করার জন্য। তো এটা করতে গিয়ে একটু ক্লান্ত, এখন একটু নির্ভর। এই তো শীতে বৃষ্টি তো হঠাৎই হয়, এটা তো কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। কখনো কি তুমি কি দেখেছো যে কখনো মেঘ বলছে যে আমি আসব, তোমরা রেডি হও, আজকে সন্ধ্যা 7টার সময় আমি তোমাদের মাথার উপরে পড়বো। এই জন্য মেঘ তার আগে গত 1 মাস ধরে এটা প্রমোশন করে, ট্রেলার বানায়, তা তো করে না। সেটা শীতের বৃষ্টির মতোই হঠাৎ আসে আর কি। আমাদের প্রথম অ্যালবামে এইভাবেই ছিল। এটাই আমাদের এক ধরনের আসলে কি মানে পৃথিবীতে এখন শিল্পীর সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে, কারণ মিউজিক যখন ইন্ডাস্ট্রি হয়েছে, মিউজিক শব্দটার সাথে ইন্ডাস্ট্রি যোগ হয়েছে, আর্টের সাথে যখন ইন্ডাস্ট্রি যোগ হয়েছে, এইগুলোর আসলে অধপতন শুরু হয়েছে তখন থেকেই। কারণ এখানে শিল্পী আর সিদ্ধান্ত নেয় না, শিল্পকে নিয়ে যারা ব্যবসা করে তারা সিদ্ধান্ত নেয়, তারা ট্রেন্ড সেট করে দেয়, ভিডিও করতে হবে, প্রচুর প্রমোশন করতে হবে, ও করতে হবে। এই এত কিছু করার চাপে শিল্পীর আসল আর্ট জিনিসটাই মারা যায়। সো আমি সবসময় আসলে এইসব জিনিসকে খুবই এড়িয়ে যাই। এই যে কি করা উচিত, কি করলে কী হবে, আমি এটুকু জানি যে আমার গান লেখা উচিত, গান সুর করা উচিত, গান রেকর্ড করা উচিত, গান ছেড়ে দেওয়া উচিত। আর বাকি কোনো উচিত নেই। এটা এইভাবে, ওটা এইভাবে, এক একজন এক একভাবে করবে। কেউ প্রমোশন করবে, কেউ করবে না, কেউ মিউজিক ভিডিও দিবে, কেউ দিবে না। সো এইটাই আমাদের, এটা এরকম যে আরেকটা জিনিস যে এই অ্যালবামটা আমি যেহেতু অনেক আগে ঘোষণা দিচ্ছি, প্রায় 3 বছর আগে, সেই ক্ষেত্রে এটার অলরেডি প্রমোশন অনেক হয়ে গেছিলোই। তো সবাই আমাকে প্রতিদিন যে কোনো কিছু দিলেই, সোশ্যাল মিডিয়াতে কিছু দিলেই জিজ্ঞেস করতে মহাশ্মশান কবে আসবে। অনেকে হতাশও হয়ে গেছে যে আমি হয়তো জাস্ট কাজ করতেছি না, কথাটাই করছি। সো আমি এক ধরনের সারপ্রাইজের জন্য, সবাই যাতে হুট করে সারপ্রাইজড হয়, আর যাতে সবাই অপেক্ষাও করতে না হয়। এই অপেক্ষাও একটা যন্ত্রণা যে আজকে আসবে 7 দিন পরে, সেই অপেক্ষাটাও ওর থেকে হুট করে পেয়ে গেলে এটার বোধহয় আনন্দটা বেশি। ডাবল অ্যালবাম বলতে আসলে বোঝা যায় একসাথে যখন ক্যাসেট হতো 2টা ক্যাসেট, তারপরে যখন সিডি হতো 2টা সিডি, এলপি হলে 2টা এলপি। সো ডাবল অ্যালবাম বলতে আসলে বোঝাচ্ছে যে একটা অ্যালবামের ভিতরে 2টা অ্যালবাম, যেখানে গানের সংখ্যাও বেশি। না, পৃথিবীতে মানুষ এখন তো ব্যবসা করা ছাড়া কিছু করতেছে না। হৃদয় তো হারাইছে অনেক আগে। যতটুকু দেহ আছে এ নিয়ে ব্যবসাই করছে মানুষ। মানুষের সমস্ত কিছুই, মানুষের সততা, নৈতিকতা বোধ, সমস্ত কিছু ক্যাপিটালিজম ধ্বংস করে দিছে। মানুষ এখন মানুষের সাথে বিনিময় বলতে এই টাকা পয়সার বিনিময় ছাড়া মানুষের আর কোনো সৎ বিনিময় নেই, যে বিনিময়ে মানুষ অনেক বেশি এনগেজড। হৃদয়, প্রেম, এসব ওসব অনেক ফিকে হয়ে গেছে। কোনো ধরনের সম্পর্ক নেই, পুরোটাই স্বার্থের সম্পর্ক। এই স্বার্থটাই আসলে বিজনেস, টাকা। সো মানুষকে যত স্বার্থপর করা যাবে তখন তাকে তত ভালো দাস বানানো যাবে। সো ক্যাপিটালিজম সেই জিনিসটাই করছে। সো বিজনেস খারাপ কি জানি না, বেঁচে থাকা ভালো, কিন্তু বেঁচে থাকাকে ঘিরে যে ফাঁদগুলো, যে ট্র্যাপগুলো, বড় বড় ধনীদের তৈরি করার যে ট্র্যাপ, এই ট্র্যাপগুলো ভালো না কোনোভাবেই। মানুষ ভাবছে আমি মানুষকে বিনোদন দিচ্ছি, কিন্তু প্রথমত আমি গান গেয়ে আমার ফিজিক্যাল একটা সেন্সেশন পাচ্ছি। আমি ঘামছি, আমার গলা কাঁপছে, আমার পুরো মাসল নাচছে, আমার আঙুলগুলো নাচছে। এই যে ড্যান্সের যে আনন্দ, এটাই প্রথম। তারপরে ওটা কেউ শুনছে, সেটা তারপরে। তো এই রিচ, ভিউ, এই জিনিসগুলো আর্টের জন্য ভয়ঙ্কর শত্রু। এগুলো আমি নতুন যারা শিল্পী হিসেবে আসছেন তাদের জন্যই বলছি, এগুলো ভয়ঙ্কর শত্রু। আপনার যা ভাল লাগে, আপনার যেটা করতে ভাল লাগে, আমার যদি গানটা গাইতে ভালো লাগে এতেই আমি খুশি। কার শুনতে ভালো লাগলো না লাগলো তো কিচ্ছু যায় আসে না। আর আরেকটা গুপ্ত মন্ত্র আসে, যেটা আপনার হৃদয় থেকে আসে, সেটা আরেকটা হৃদয়ের কাছে অবশ্যই চলে যায়। এ নিয়ে কোনো ভয় নেই। আপনি একসাথে 50টা গান ছাড়েন, যা ছাড়েন, এই গানগুলো যদি মানুষের ভালো লাগে, মানুষ হয়তো আস্তে আস্তে শুনবে বা বিভিন্নভাবে শুনবে। কিন্তু যদি এর ভিতরে আমার অ্যাজ এ গায়ক হিসাবে বা আমাদের ব্যান্ডের সব মিউজিশিয়ান হিসাবে আমাদের সবাই যদি হৃদয় ওখানে এনগেজ থাকে, তাহলে ওটা আরেকটা হৃদয়ের সাথে সেতু গড়বেই। এখন যে লাস্ট 1-1.5 বছরের যে ইভেন্টগুলো আছে, এটার সাথে এই গানগুলোর, আপনি আর্ট তো এরকমই যে মৃত্যু উৎপাদন কারখানা, এটা তো কোনো কিছু উদ্দেশ্য করে লেখা না। বা লিখছিলাম আমি ইরাক যুদ্ধ প্রসঙ্গে লিখছিলাম, কিন্তু এটা সমস্ত যুদ্ধে বা সমস্ত সময় মনে করবে। এখন গানের ভিতরে এই এলিমেন্টগুলো আমি চেষ্টা করি
গানকে এমন নৈবর্তিকতার জায়গায় নিয়ে যেতে যেটা সবসময় আসলে সবসময়ের জন্য প্রাসঙ্গিক, যে কোনো সময়। এটা আলাদা কোনো ইভেন্ট রেখে আমি এই মিউজিক্যাল জার্নালিজমে ঠিক বিশ্বাসী না, যে একটা ইভেন্ট মাথায় রেখে একটা গান করা, এটা আমার কোনো না। আমি এমন গান করতে চাই যেটা আমার এই ধরনের ইভেন্ট হলেই যখন কাজে লাগবে, যখন পৃথিবী পুড়ছে, যখন মানুষ মরছে, যখন অন্যায় অত্যাচার যুদ্ধ বিগ্রহ চলছে, এই গানগুলো যখন যেন তখন মনে করায় যে আমি এরকম একটা সময় আছি। সো আর্টের ভাষা কোনোভাবেই পেপার পত্রিকার জার্নালিজমের মতো না, যে এটাকে একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমি এইভাবে ক্লিয়ার করে বলছি। আর্টের ভাষাটা এমন যেটা যে যার যার মতো বুঝে নেবে এবং যার যার সময়ে সে ওটাকে তার প্রয়োজনের কাছে টেনে নেবে। ঘড়ি আবিষ্কার করে আমরা আসলে সময়কে আমাদের মতো এই অফিস আদালত স্কুল কলেজ এই এই চক্রগুলো বাড়ার জন্য আমরা জাস্ট একটা ঘড়ি আবিষ্কার করে সময়কে আবিষ্কার করে নিচ্ছি। সো টাইমলেস বলতে তুমি যেটা বলছিলে যে টাইমলেস কিনা, এটা জানি না, এটা সব কিছুই টাইমলেস। টাইমলেস এগুলো আসলে তোমাদের 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 ব্যাখ্যা, এটা আমার না। আমার এটা ওই সময়ের অনুভূতি, যে সময়টাতে আমার শব্দগুলো মাথায় আসছিল, যে সময় আমার গিটারিস্টের গিটারের সুরটা মাথায় আসছিল, বেহালাবাদক বা কিবোর্ডিস্ট বেজিস্ট তার মাথায় সুরগুলো আসছিল, ওইটা ওই 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 সময়ের ইসের ভিতরে। আমি আমার এক্সপেকটেশনটা খেয়াল করি, আমরা আমাদের ব্যান্ডের এক্সপেকটেশনটা খেয়াল করি, আমাদের পার্সোনাল এক্সপেকটেশনটা খেয়াল করি, যে আমি কিভাবে চাচ্ছি। ধরেন এই অ্যালবামের অনেকগুলো গান আছে যেটা খুব বাজেভাবে মানে মিক্সিংয়ের মাঝামাঝি সময় দিলেও অনেকের ভালো লাগতো, কারণ বাংলাদেশের অজস্র মানুষ আছে গান শুনতে বলতে শুধু কথাটা শুনে, কথাটা তার হৃদয়ে গিয়ে আঘাত করছে কিনা। এখানে কোনো এপিটাপ 2 নেই, এখানে কোনো অন্তদেয়াল 2 নেই, এখানে কোনো মৃত্যু উৎপাদন কারখানা 2 নেই, এখানে কোনো হাইনা এক্সপ্রেস 2 নেই। ইভেন পুরো মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টই নতুন। ধরো কালকে একজন কলকাতা থেকে ফোন দিয়ে সে মহাশাসন শুনে সে হু হু করে কাঁদতেছে, আমি বলে তোমার বয়স হয়েছে, কাঁদো না এভাবে, তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তো এই এক্সপেকটেশনটা একটা প্রেশার। আসলে তুমি তোমার কাজ করে যাবা, মানুষ ভালো লাগবে না, এটা তাদের ব্যাপার। এক্সপেকটেশনটা কমপ্লিটলি নিজেরও, এবং নিজের কাছে এক্সপেকটেশনের বাইরে উদ্ধর যেতে পারলেও ভালো। আসলে যার কারণ তুমি আর্ট আসলে কি, তোমার সময় একটা বিমূর্ত সময়, যেটা আমি একটু আগে বললাম সময় নেই, সেটাকে রূপ দেয়া। এই রূপ দেওয়ার যে আনন্দ, ক্রিয়েটিভিটির যে আনন্দ, সৃষ্টির যে আনন্দ, এই আনন্দটা মেন। তারপরে যখন অন্যরা এটার সাথে কানেক্ট করতে, সেটা তো আনন্দ অনেক বেড়ে যায়। আমার প্রায় এরকম হয় যে স্টেজে গান গেতে গিয়ে সবার এক্সপ্রেশন, সবাই যেভাবে গাচ্ছে, আমারও একটু আমি আর্দ্র হয়ে উঠি, আমারও গলাটা কেঁপে যায়। যে কারণ আমি তো গান গাচ্ছি অনেক আগের থেকেই, মানে আমি যখন গান গাওয়া শুরু করি তখন তারা যারা বলতো যে এইসব গান বাংলাদেশের মানুষজন তো শুনবে না, কঠিন লিরিক, এটা ওটা, কিন্তু আমি যখন দেখছি যে আমি অলমোস্ট যাদের জন্মাতে দেখেছি তারা এটার সাথে গলা মেলাচ্ছে এবং তারা হৃদয়ের সাথেই করছে, এটা তো অনেক ভালো লাগার ব্যাপার। তোমার কাছে আসলে গান গেয়ে যাওয়া, মানুষের ভালো লাগলো না হলো, এক্সপেকটেশন, এগুলো এই এক্সপেকটেশনগুলোকে নষ্ট করে। আপনি একটা জিনিস খেয়াল করে, সারা পৃথিবীতে সমস্ত মহৎ শিল্পীরা তাদের প্রথম 3-4টা অ্যালবাম বা 3-4টা কাজ যতখানি ভালো হয়, একটা সময় গিয়ে আর ওই এনার্জিটা থাকে না। এটা অনেক বড় শিল্পীর ক্ষেত্রেও। কারণ কি, এটার এই যে এক্সপেকটেশন চলে আসে, যে আমার এই ফ্যান বেজ এটা পছন্দ করতেছে, ও এটা পছন্দ করতেছে, ও এটা পছন্দ করছে। সো যখন আমি হাইনা এক্সপ্রেসের 9টা গান দিয়ে দিচ্ছি, আমি জানতাম না যে ক্রমশ সব থেকে মানুষ কম শুনবে, বা আমি জানতাম না এপিটা সবচেয়ে বেশি শুনবে, কিন্তু আমি এখন জানি যে কোন ধরনের গান মানুষ বেশি শুনে। আমি যদি সেই ধরনের গান করতে থাকি, এটা আসলে আমার সৃষ্টির আনন্দ আমি হারাই ফেললাম। আর সৃষ্টির আনন্দ যদি না থাকে, আমি তো মেশিন না। সৃষ্টির আনন্দ না থাকলে শিল্পকর্ম সৃষ্টি করার কোনো দরকার নেই। আসলে যদি আপনি নিজে আনন্দ না পান, শুধুমাত্র অন্যকে খুশি করার জন্য, এটা খুবই গ্লানিকর, এটা খুবই যন্ত্রণাদায়ক। এর চেয়ে না করা ভালো। সিনেমার হিট করানোর জন্য এই গান করতে হবে, কিন্তু নিজের গান বা ব্যান্ডের বা গ্রুপ ওয়ার্ক, এগুলোর ভিতরে আসলে এই ধরনের নেই। আর আমার কাছে মনে হয় না যে খুব বুদ্ধিটুদ্ধি করে খুব হিট গান লেখা যায়, এটা না। হৃদয় থেকে না আসলে আপনি এটা হয় না। এই এপিটা 1 2 3 4 5 7 8 করলেও দেখা যাবে এপিটা 1ই মানুষের সবচেয়ে হৃদয় বেশি টান লাগছে। ওই 1 2 3 4 5 6 7 কাজ করছে না, কারণ ওটা আমার মেকানিক্যাল ব্রেন করতেছে, আমার ব্রেন মেকানিজম করে জিনিসটা করতেছে। আর যেটা মানে গাণিতিক মিউজিক হয়ে যাচ্ছে সেটা, আর যেটা আমার হৃদয় থেকে আসছে, অনুভূতি থেকে আসছে, ওটা মানুষের সাথে কানেক্ট করবে। গানের প্রধান চরিত্র হায়না এক্সপ্রেস অ্যালবামে, হায়না এক্সপ্রেসে যে তার যাত্রা শুরু হয় এবং এপিটাফে গিয়ে সে মারা যায়। তো
তো সে সমাধির ভিতরে আছে, সমাধির ভিতর থেকে তার পুনরুত্থান হয়। সে এইবার ভাবে যে আর সহ্য করে সে মরবে না, এবার সে প্রতিশোধ নিবে। আর সহ্য করে না, এবার সে প্রতিশোধ নিবে। এবং সে এটা আইডেন্টিফাই করতে পারে যে এই প্রতিশোধটা আসলে কার বিরুদ্ধে নিয়ে যেতে পারে। তো সে খেয়াল করে বা সে স্বপ্নে দেখে, আমার এখানে স্বপ্নে দেখে, সে পুনরুত্থানে জেগে ওঠে। আগুনের পঙ্খিরাজে সে স্বপ্ন দেখে যে বনদেবতা তাকে স্বপ্ন দেখায় যে মানুষের হাতে পুরো পৃথিবী বিপন্ন, মানুষ পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলছে, সমস্ত প্রাণীকুল, সমস্ত বৃক্ষরাজি, সমস্ত অস্তিত্বকে এরা বিলীন করে দিচ্ছে এদের নিজেদের স্বার্থের প্রয়োজনে। সে স্বপ্ন দেখে যে সেই আসলে পরবর্তী বনদেবতা, এবং তাকে পশু পাখি এই বাকি মানুষ বাদে আর সবার হয়ে তাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং তাকে এই দায়িত্বটা নিতে হবে। সে আগুনের পঙ্খিরাজে বের হয়ে যায়, বের হয়ে সে বনের ভিতরে যায়, বনের ভিতরে গিয়ে সে হরিণে রূপান্তরিত হয় এবং নদীর ওপারে তখন বনদেবী দাঁড়িয়ে আছে, সেও হরিণী হয়ে দাঁড়িয়ে আছে এবং সে এক ধরনের নিঃসঙ্গতা অনুভব করে, কারণ সে পেছনে তার সমস্ত কিছু সে ফেলে এসেছে। তার শহর, অন্ধ শহর ছেড়ে সে পালিয়ে গেছে, সে অন্ধ শহরের জীবন। সে এই আগুনের পঙ্খিরাজে এসে থেকে সে যখন বের হয়ে যায় এই অন্ধ শহর থেকে, নিঃসঙ্গতাতে এসে সে নিঃসঙ্গতা বোধ করে। তারপরে তারপরে আসে ব্যর্থ মানুষ, তাকে এক ধরনের ব্যর্থতা বোধ, যে আমি কি পারবো একা। তারপরে পৃথিবীর অজস্র মানুষের ব্যর্থতা বোধ তাকে ঘিরে ধরে। সে নদীর পাশে দাঁড়ায় থাকে, নদীর ওপার থেকে সে শুনতে পায় পশু পাখি প্রাণীদের উচ্ছল আনন্দ, আদিবাসীদের আনন্দ, তারা মিউজিক করতেছে, তারা নাচছে, মাতালের মতো নাচছে। এগুলো দেখে মনে হয় যে না, তাকে আসলে এই 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 যে যে মোমের মতো বা প্লাস্টিকের মতো যে শহর, এই যে মানে কংক্রিট যে শহর, এটার ভিতরে জীবন নেই, জীবন আছে ওই পাশে। সে তখন এসো প্রেম আসে, এসো প্রেম শুনে সে এটা ফিল করে নদীর ওপার থেকে। এসো প্রেমের তারপরে সে যখন নদী পার হবে, তাকে আবার পিছুটান, তার এই মনে হয়েছে যে নরকে বৃষ্টি, যেটা যে অন্ধ শহরের সেই বৃষ্টি হচ্ছে, নরকে বৃষ্টিতে সে দেখতে পায় যে তার প্রেমিকার চুল খোলা, এই বৃষ্টি যে গানের ভিতরে যেটা আছে। সো এটা তাকে আবার পিছুটান দিতে থাকলে সে একটা সময় গিয়ে ফিল করে যে এগুলো সব মায়া, এগুলো বিভ্রম, এসব প্রেম, এসব নগর জীবনের স্বাচ্ছন্দ্য, এগুলো আসলে মহাজীবনের পথে এগুলো একটা বাধা, এই বাধা তাকে অতিক্রম করতে হবে। এবং সেটা টের পায় সমকালে যে এটা পৃথিবী একটা নরক, এটা নারকীয় যুদ্ধক্ষেত্র, মানে স্বার্থ, মানে খুবই খুবই জঘন্য একটা বসবাসের অযোগ্য একটা পৃথিবী এই নরক। তারপরে সে ডুবুরিতে সে ঝাঁপ দেয়, সে নদীতে ঝাঁপ দেয়, সে ডুবে যেতে থাকে। সে আবার তার পিছু টান, যে তার পেছনেই ভালো ছিল, এই কোথায় সে আসলো, এই পিছু টান ডুবুরি এরকমই করতে থাকে। তারপরে আস্তে আস্তে সে নেমে গিয়ে দেখে অনেকগুলো হরিণের হাড় পড়ে আছে, অন্ধমত। তারপরে এই অন্ধমতে সে ওটা দেখে মনে না আসলে, এবং এনলাইটমেন্টের নামে পৃথিবীতে এই পাশ্চাত্য বিশ্ব বেসিক্যালি পৃথিবীকে যে নরক বানিয়েছে তাদের স্বার্থের প্রয়োজনে। সো সে এটা টের পায় অন্ধমতের প্রথম অ্যালবাম শেষ হয়ে যায়। তারপরে মহাশ্মশান 2 শুরু হয় মহাশ্মশান থেকে। সো মহাশ্মশান 2-তে সে ওই ছোট নদীটা সে পার হয়েছে, তারপরে সে সামনে আগায় তার মায়ের কথা মনে পড়ে, যে সে আসলে সে তো গ্রাম থেকে শহরে আসছিল আমার মতোই। সো তার মায়ের কথা মনে পড়ে যে মাকে তো জানায় আসা হয়নি যে সে এই কাজে নেমে গেছে, কারণ মা জানলে তো তাকে আসতে দিত না। তখন সে একটা পাতাতে চিঠি লিখে নদীতে ভাসিয়ে দেয়, মহাশ্মশান যে গানটা। তারপরে মহাশ্মশানের পরে সে ওইখানে দাঁড়িয়ে নদীর ওপারে, বড় নদীটার ওপারে, এর আগে ছিল ছোট নদী পার হয়ে বড় নদীটার ওপারে সে অ্যাসিড বৃষ্টির শব্দ শুনতে পায়, যেখানে অজস্র রাজহাঁস মারা যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। তারপরে সে ভাবে যে এই নদী সে পার হবে এবং বড় নদীটা সে করে। তখন তার আবার অন্ধ শহর তাকে ডাক দিতে থাকে তার পেছনে, তখন অন্ধ শহর গানটা। তারপর অন্ধ শহরের পরে হলো প্রেমাগ্নেয়গিরি। সে নদী পার হয়ে ওপাশে গিয়ে সে প্রেমাগ্নেয়গিরি দেখে। তো ওই প্রেমাগ্নেয়গিরি দিয়ে সে প্রকৃতির আদিম উদ্দাম রূপটাকে সে দেখতে পায়, দিওনেসিসীয় রূপটা, যেটা চির বসন্তের মতো উদ্দাম, যেটা সে দেখতে পায়। সে ভয় পেয়ে যায় একটু, কিন্তু সে আস্তে আস্তে ওখানে মানিয়ে নেয় যে এটাই পৃথিবী, মানুষের পৃথিবীটা নকল,
নকল নকল, তারপরে ফেক, মুখোশী, তারপরে সে প্রেমাগ্নিগিরির ওই গান পেরিয়ে গিয়ে সে বনের কাছে যায় এবং একটা নেকড়ের সাথে তার দেখা হয়। নেকড়েটা দেখে দুজন দুজনকে ভয় পেয়ে যায়। তারপর নেকড়ের সাথে তার একটা বন্ধুত্ব হয় এবং টের পায় যে সেই হলো বনদেবতা। তারপরে সে নেকড়ের পরে সে গিয়ে সমস্ত পশু পাখি তাকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নিলে সে বদ অভ্যাসে দিয়ে সবাইকে উজ্জীবিত করে যে মানুষ কীভাবে সব তোমাদেরকে ধ্বংস করছে, পৃথিবীকে ধ্বংস করছে। তারা প্রায় সবাই হয়ে যায়। তারপরে তারা এখন অন্ধ শহরে তারা আক্রমণ চালাবে, পেছনে ফেলে আসা এই মানুষের পৃথিবীর যে অন্ধ শহর, ব্লাইন্ড সিটি, এই অন্ধ শহরকে জন্য তারা সমস্ত পশু পাখি নিয়ে দ্রোহ, আমাদের মূল ক্যারেক্টার দ্রোহ, দ্রোহ নদী পার হতে যায়, দেখা যায় ওই দিক দিয়ে একটা বুড়া মানুষ সাঁতার কেটে আসতেছে। তখন তারা সবাই মিলে ওকে আক্রমণ করতে যায়। তখন বুড়া বলে যে না না না, আমিও চাই মানুষের ধ্বংস, কারণ এই অন্ধ শহর আসলে মানুষের বসবাসের যোগ্য না, এই দাসত্বর পৃথিবী মানুষের বসবাসের যোগ্য না। তখন সে বুড়াটা বলে উল্টা আমি শহরের অনেক গোপন জায়গা জানি, তোমাদেরকে দেখাতে পারবো। এই তো তারপরে পুরো পশু পাখি নিয়ে দ্রোহ, ওই অন্ধ বুড়ো সবাই সহ অন্ধ শহরের মানুষ সব রাতে ঘুমাইছিল, সবার উপর আক্রমণ করে এবং মানুষ দেখে যে পশু পাখির শক্তির কাছে মানুষ এখনও একটা বাঘ সিংহকে দেখলে অনেক ভয় পায়। সো পশু পাখির শক্তির কাছে মানুষ আসলে কিছু পারবে না, মানুষ হেরে যেতে থাকে। তখন এই অন্ধ শহরের প্রেসিডেন্ট সে পারমাণবিক বোমা ফাটাই দেয় এবং সব মারা যায় এবং পুরো পৃথিবী মহাশ্মশানে রূপান্তরিত হয়। শুধু ছায় আর ছায়, আকাশ থেকে শকুনরা নেমে আসে এবং শুরু হয় শকুন সভ্যতার। এই শকুনদের একসময় এই মানুষের মতো এরকম দানবিক হয়ে উঠবে এবং দ্রোহ আবার ফেরত আসবে থার্ড অ্যালবামে এসে, আবার সে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এই হলো আমাদের গল্প। আমাদের সাথে ড্রামস বাজিয়েছে বিল রে একজন আমেরিকান একজন ড্রামার, গেস্ট হিসেবে বাজিয়েছে। ও সিয়াটলের মানুষ, অনেক আমেরিকান অনেক বড় বড় মিউজিশিয়ানদের সাথেও সে রেগুলার বাজায়। তো বিল বাজিয়েছে। সাইমন বাজাইছে, সাইমন বাংলাদেশেই থাকে, জার্মান, ও বাজাইছে ভায়োলিন। নয়ন ভাই ঢোল বাজিয়েছে। সোহেল বাজাইছে অনেক ধরনের পারকাশন, খমক, ডুবকি, একতারা, মন্দিরা, অনেক ধরনের জিনিসপত্র বাজাইছে সোহেল। কাবিল ভাই বাজাইছে ট্রাম্পেট। আসলে আমরা তো কলোনাইজড, 200 বছর ব্রিটিশরা আমাদের শাসন করেছে, আরও অনেকে অনেক সময় করেছে। আমাদের মাথা তো অনেক বেশি ঔপনিবেশিক মাথা। আমাদের এখনও এখানে ব্রিটিশ আইন চলে, ব্রিটিশ শিক্ষা চলে, সমস্ত কিছুই অনেক বিদেশ কেন্দ্রিক। রক মিউজিক তো একটি পাশ্চাত্য ঘরানার জিনিস, পাশ্চাত্য থেকে আসছে। আমেরিকান ব্লুজ থেকে রক অ্যান্ড রোল থেকে আস্তে আস্তে ওটা ইলেকট্রিফাইড হয়ে ইংল্যান্ডে এসে ওটা বিটলস টিটলস, পিঙ্ক ফ্লয়েড এদের হাত ধরে, ওটা রোলিং স্টোন, হু এদের হাত ধরে এটা রক মিউজিক যেটা হয়েছে ইলেকট্রিফাইড। সো আমাদের এখানে আসলে এই ধরনের জিনিসই ম্যাক্সিমাম হয়। কিন্তু আমাদের এখানেও তো অনেক যন্ত্র আছে। রক এখন আর কিন্তু কোনো জনরা না, যে রক হলো একটা ফিলোসফিক্যাল একটা মতাদর্শ। রক মানে কি, এটা যে কোনো ধরনের মিউজিকের ভিতরে রক। হ্যাঁ, উনি গাইছে, ক্লাসিক্যাল গাচ্ছে, কিন্তু একটা জায়গায় এত গরম হয়ে গেছে মানে এটা সাউন্ড লাইক এ রক। তো এই যে রক একটা এনার্জি, রক কোনো নির্দিষ্ট না, জনরা না, রক কোনো জনরা না, সবাই অনেকে ভাবে জনরা। সো আমাদের জোনের মিউজিকের ভিতরে আমরা পুরোটাই আসলে আমাদের ইভেন আগের অ্যালবাম, আমাদের নিজেদের অ্যালবামের কথাই বলি, যে অনেক ওয়েস্টার্ন, ওই গিটার কিবোর্ড, মানে ওই অ্যারেঞ্জমেন্ট। সো যে অ্যারেঞ্জমেন্টের ভিতরে আমাদের দেশটা নেই, আমাদের দেশ নেই। কিন্তু যখন ঢোল, তুমি খেয়াল করো, যখন পূজা মণ্ডপে বা কোথাও ঢোল বাজে, সাথে কিচ্ছুই বাজা লাগে কিন্তু সবাই নাচতেছে, মানে এটা রক, খমক, রক। সো এই আমাদের জিনিসপত্র দিয়ে আমরা একটা বাংলার রকের চেষ্টা করেছি। এটা কতটুকু সফল হয়েছে না হয়েছে এটা আমরা জানি না। অনেকের এটা ভালো লাগবে না, কারণ যাদের কলোনাইজ মাথা, যারা ভাবে যে রক মিউজিক মানে ওই ওয়েস্টার্ন, ওই ঘরানার একটা গিটার রিফ, একটা ওটা, তাদের হয়তো আর ভালো লাগবে না। কিন্তু আমরা চেষ্টা করেছি যে এটার জন্য একজন জার্মান বা একজন আমেরিকান বা একজন নেদারল্যান্ড বা একজন শ্রীলঙ্কার মানুষ বা যেখানকার মানুষ হোক, এটা শুনলে সে যেন টের পায় যে আমাদের এটা আর কোনো দেশের রক মিউজিকের মতো না, এটা বাংলাদেশের রক মিউজিক। আমরা এটাই করার চেষ্টা করেছি। আমি যখন লিখি তখন কবিতা, গান হিসাবে আলাদাভাবে লিখি না। আমি সবসময় লিখি, আমার মাথায় যে অনুভূতি আসছে ওইটার ভিতর যেটাকে মনে হয় যে এটাকে সুর দিলে গান হবে, ওইটাকে গান করি, বাকিগুলো কবিতা হিসাবে থেকে যায়। শ্রোতাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন, যারা আপনার লিসেনার, এনিথিং আর কি, এনিথিং, যে কোনো কিছু বলতে চান?
এই অ্যালবামটা একটু হজম হতে সময় লাগবে, একটু সময় নেন, ভালো লাগবে। কারণ এটা একেবারেই নতুন ধরনের। আর আমার কাছ থেকে কখনো আশা করবেন না যে একটা অ্যালবাম আরেকটা অ্যালবামের মতো হবে। একেকটা অ্যালবাম এক রকম হবে। এটাই আমার জীবনের উদ্দেশ্য। একই জিনিস বারে, বারে রিপিট করে হিট খাওয়ার কোনো উদ্দেশ্য আমার না। আর একটু সময় নেন, লিরিকগুলো বোঝার চেষ্টা করেন। এই লিরিকগুলো বোঝার চেষ্টা করেন। সবাই অনেক সুন্দর বাজাইছে। সাদ, যেমন সাদ অসাধারণ বাজাইছে। আমাদের কিবোর্ডিস্ট অজস্র জিনিস বাজাইছে, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে। পান্ডু ভাই অনেক সুন্দর বাজাইছে, শাকিল ভাই অনেক ভালো বাজাইছে, বিল অনেক ভালো বাজাইছে, জিমন, সোহেল ভাই, নয়ন, সবাই অনেক সুন্দর। আমরা অনেক পরিশ্রম করে অ্যালবামটি করেছি। সো একটু যদি মনোযোগ দিয়ে শোনেন যে না আর অন্ধ দেয়ালে পিটাপের মতো কিছু নেই, তাইলে দরকার নেই শোনার। আর যদি চান যে না আমি তো অন্ধ দেয়ালে পিটাপ ওই অনুভূতি নিছি 5-6 বছর, আর কেন, আমি নতুন কোনো কিছু নিই, তাহলে এটা শুনতে পারেন। আর আমার মনে হয় যে শুধু আমরা না, আমরা সবাই যদি আমাদের এলাকার দিকে, আমাদের এলাকার রক মিউজিকের মানে এলাকা বলতে আমরা যেদিকে মানে বাংলাদেশ বা এই এই উপমহাদেশের যে মানুষজন আছি, আমরা আমাদের জিনিসপত্রের সাথে যদি, অবশ্যই আমার গিটার ভালো লাগে, অবশ্যই আমার ওয়েস্টার্ন রক অনেক ভালো, আমার ম্যাক্সিমাম প্রিয় ব্যান্ডই তো ওয়েস্টার্ন রক ব্যান্ড। কিন্তু কথা হলো যে আমরা তো ওই ইংলিশ ভাষায় গান গাচ্ছি না, বাংলা ভাষায় গান গাচ্ছি। আর আমাদের এখানকার একটা আবহাওয়া আছে, সেই আবহাওয়াটা গানে আনার খুব জরুরি। এটা আনলেই মনে হয় আন্তর্জাতিকভাবেও আমাদের রক মিউজিক অনেক বেশি স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে, যদিও স্বীকৃতি আর্টের উদ্দেশ্য না। আর আপনারা শুনুন, ভালো লাগে যেভাবে আপনাদের ভালো লাগলে শুনবেন, না লাগবে শুনবেন না, কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই। আমাদের মহাশ্মশান যাত্রা শুরু হবে 2-3 মাস পরে। দেশের রাজনৈতিক অবস্থার কারণে কোনো কিছু আগের থেকে বলা খুব টাফ। 2-3 মাস পরে মহাশ্মশান যাত্রা শুরু হবে, তখন থেকে আমরা আসলে গানগুলো গাবো। এর মাঝখানে আমাদের পুরো মহড়া দিয়ে, কারণ আমাদের মহাশ্মশান যাত্রা মানে হায়না এক্সপিরিয়েন্সের মতোই সলো কনসার্ট, যেটা সারা বাংলাদেশ ঘুরবে। তো এটার জন্য আমাদেরও অনেক, কারণ এবার অনসেম্বল অনেক অনেক বেশি ইনস্ট্রুমেন্ট, সবার সাথে প্র্যাকটিস, এগুলো আমরা মোটামুটি আগামী 2-3 মাসে রেডি হয়ে যাব, তারপরে গাওয়া শুরু করব।